আব্দুল হাসান। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটু পড়াশোনা করি এবং এই আমার যে অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। আর আমি একজন প্রফেশনাল হিসাবে আমি একজন ডিস্ট্রিবিউশন স্পেশালিস্ট। আমি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে। আর আপনাদের সাথে আজকে আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড লিডারশিপ ইন পার্সোনাল লাইফ নিয়ে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আপনারা কি একটু রেসপন্স করবেন প্লিজ? দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আমার প্রথমে আমি একটা সার্ভে থেকে কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই সার্ভেটা হয়েছিল 2019 সালে। এই সার্ভেটা করেছিল পিএসআই সার্ভিসেস এলএলসি। এই সার্ভে অনুযায়ী আমরা এখানে তিনটা ওদের দেখতে পাচ্ছি। এখানে 90% সাকসেস নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্স যারা তারা সেই লোকগুলো হচ্ছে 90% সাকসেসফুল। আর সেই লিডাররা বেশি তাদের যারা ইমপ্যাথেটিক এবং তাদের অন্যান্য কর্মচারী বা সহকর্মীর কাছে বেশি জানতে মানে গ্রহণযোগ্য সেই লিডাররা যারা ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং নিয়েছিল। আর যারা ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং নিয়েছিল ওই ম্যানেজাররা অন্যদের তুলনায় বেশি প্রফিট করে। এইটা একটা। আরেকটা দ্বিতীয় সার্ভে ছিল, সেটা হচ্ছে ডক্টর ট্রাভিস ব্ল্যাকবেরি এবং জ্যাক গ্রাভিস তার ইমোশনাল ইন্টেলিজেন্স 2.0 বইটি লেখার সময় 5 লক্ষ লোকের উপরে একটা সার্ভে করে দেখেছিল তাদের 36% লোক যারা তাদের ইমোশন সম্বন্ধে জানে। এবং পরবর্তী যে আমাদের সার্ভেটা এটা হয়েছিল হার্ভার্ড বিজনেস রিভিউতে এই সার্ভেটা ছাপানো হয়েছিল, যেটা হয়েছিল 2018 সালে, করেছিলেন ডাক্তার তাশা ইউরিক। উনি দেখেছিলেন 10 থেকে 50% লোক তাদের নিজের সম্বন্ধে জানে। এবং লাস্টলি আরেকটা সার্ভে সেটা করেছিল আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। একটা টিমের the team with emotional intelligence member have improved communication and 20% increase in productivity. যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের সবগুলো মেম্বার ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় তাহলে তাদের নরমালি প্রোডাক্টিভিটির চেয়ে 20% বেড়ে যায়। এই সার্ভেগুলো থেকে আমরা কি জানলাম? যে আমাদের কয়েকটা জিনিস যদি আমরা ফলো করতে পারি, এক হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানতে হবে, আমাদের ইমোশন সম্বন্ধে জানতে হবে এবং আমাদের সেলফ মানে আমাদের নিজের সম্বন্ধে জানতে হবে। এবং আমরা যাদের সাথে একটা টিমে কাজ করি, আমরা সবাই কিন্তু সামাজিক জীব। সামাজিকভাবে আমরা একটা দলগত বা টিমের অধিভুক্ত। এখানে আমার ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, আর সামাজিক জীবনেই হোক, আর অর্গানাইজেশনাল জীবনেই হোক। তো এইখানে এই চারটা ক্ষেত্রেই আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা প্রভাব আছে। এখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে, ইমোশন সম্বন্ধে, আমাদের সম্বন্ধে এবং আমাদের টিমমেটদের সম্বন্ধে কি আমরা কতটুকু জানি? এটাই হলো আমাদের আজকে আমরা এই আমাদের আলোচনা থেকে সেই জিনিসটাই আমরা একটু শেখার চেষ্টা করব। এই পর্যন্ত কি আপনারা আমার সাথে কি একমত হতে পেরেছেন? আমরা কি এটা কি এগিয়ে যেতে পারবো?
স্যার আসলে কাইন্ডলি যদি স্লাইডটা চেঞ্জ করতেন তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো। আমরা শুধু ফার্স্ট স্লাইডটাই দেখতেছি। নেক্সট হচ্ছে যে যেই ডাটাগুলো বলতেছেন এগুলা সম্বন্ধে আসলে আমরা স্লাইডে কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না আরকি। তো এটা হয়তো সবার জন্য একটু অসুবিধা যে নেক্সট স্লাইড থেকে হয়তো বলতেছেন। আমরা ১ম এটা স্লাইডটাই হচ্ছে দেখা যাচ্ছে। স্যার এখনো শুরুই করেনি, আমাদের হচ্ছে ফার্স্ট ইন্ট্রো দিয়েছে মনে হয়। সরি, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমি শুধু ফার্স্ট স্লাইডটাই আপনারা দেখতে পাচ্ছিলেন না, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, স্যার এখন তো 4 নাম্বার স্লাইডটা দেখা যাচ্ছে আর কি, হোয়াটস অ্যাবাউট আস। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার। আমি একটু টেকনিক্যাল ঝামেলার ভিতর পড়েছি। আমি আসলে স্লাইডটা প্রপারলি, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন আমার স্লাইড? জি স্লাইডটা দেখা জি যাচ্ছে, জি তবে জি ফুল দেখতে স্ক্রিন পাচ্ছি। করার জন্য আপনার যে মাউস পয়েন্টার এই মুহূর্তে যেখানে আছে তার নিচের এই যে, হ্যাঁ জি জি জি, এখানে ফুল স্ক্রিন করলে এটা সব থেকে বেটার হবে।
এখন পরবর্তী স্লাইড 5 নম্বর স্লাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আমাদের ডিসিশন মেকিং প্রসেস ইন ব্রেইন, এই স্লাইডটাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে যে থ্রি লেভেলস অফ মাইন্ড। অফ মাইন্ড ইন ডিসিশন মেকিং প্রসেস। জি, 3 levels of mind in the decision making process. হ্যাঁ এখন দেখা যাচ্ছে ডিসিশন। আচ্ছা, একটু কষ্ট করতে হবে, আমার একটু টেকনিক্যাল ঝামেলা হচ্ছে আর কি, ঠিক আছে? আমরা এখান থেকে আবার শুরু করি। আমরা তো আমাদের ইমোশন সম্বন্ধে জানার ব্যাপারে সবাই একসাথে একমত হয়েছি, ঠিক আছে? তো এখন ইমোশন সম্বন্ধে বা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে বা আমাদেরকে জানার আগে আমরা একটু আলোচনা করব আমাদের ডিসিশন মেকিং প্রসেস সম্বন্ধে, ঠিক আছে? তো আমরা কোথা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, এটা যদি আমরা জানি তাহলে আমরা সবাই জানি আমাদের মনের 3টা অবস্থার ভিতর থাকে। একটা হলো কনশাস মাইন্ড, একটা সাবকনশাস মাইন্ড, আর একটা আনকনশাস মাইন্ড। এবং 3টা মনের এই অবস্থার ভিতরে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, সেটাই হলো ডিসিশন, তাই তো? এই কনশাস মাইন্ড কোনটা? যেটা হলো আমাদের জাগতিক বা লজিক্যাল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং, যেটা সেটাই হলো আমাদের কনশাস মাইন্ড। আর সাবকনশাস মাইন্ডটা হচ্ছে কি? সাবকনশাস মাইন্ডটা হচ্ছে আমাদের ইমোশন, হ্যাবিটস, এই জিনিসগুলো। আর আনকনশাস মাইন্ডটা হচ্ছে আমার ডিপ স্টেট বা কনসিডার, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মনের 3টে স্তর। এই মনের 3টে স্তরের পরে ডিসিশন মেকিংটা কিভাবে হয়, যে এটা যদি আমরা দেখি, আমরা আমাদের 5টা যে সেন্সরি অর্গান আছে, চোখ, কান, নাক, জিহ্বা, চোখ এবং হাত, এই 5টা অর্গান দিয়ে আমরা যে কোনো জিনিস অবজার্ভ করি, অ্যানালাইজ করি এবং এটা বোঝার চেষ্টা করি। এরপরে কি হয়, এই সাইনটা আমাদের ব্রেইনে চলে যায় এবং ব্রেন থেকে কোথায় যায়? ব্রেন থেকে এটা আমরা আমাদের বডি কিন্তু এই অনুযায়ী রিয়াক্ট করে, এটুকু তো আমরা সবাই জানি। আর আমাদের ব্রেইনের 2টো পার্ট আছে, একটা হলো রেশনাল ব্রেইন আর একটা হলো ইমোশনাল ব্রেইন। আর আমাদের যে সাইনগুলা বা প্রতিটা সিগন্যাল গুলা প্রথমে যে আমাদের ইমোশনাল ব্রেইনে হিট করে, এই ইমোশনাল ব্রেইন থেকে কিছু সময় অবজার্ভ করার পরে এটা রেশনাল ব্রেইন বা আমাদের নিউরোকর্টেক্সে যায়। এই সায়েন্সের জিনিসগুলো যদিও একটু জটিল, তারপরে আমাদের জানা দরকার, তাই আমরা জানলাম। এখন এই মুহূর্তে আমরা জানবো ইমোশন সম্বন্ধে। এর আগে যতটুকু আমরা শেয়ার করেছি, বুঝতে কারো সমস্যা যদি না থাকে তাহলে আমরা এগিয়ে যাব। আমরা কি এগিয়ে যেতে পারি? জি স্যার। ইমোশন জিনিসটা কি? ইমোশন হলো একটা ফিজিওলজিক্যাল কমপ্লেক্স সিচুয়েশন, যেটার মাধ্যমে আমাদের থটস, ফিলিং, সাইকোলজিক্যাল রেসপন্স এবং বিহেভিয়ারাল রেসপন্সটা হয়, তাই তো? ইমোশনটা কি? ইমোশনটাকে যদি আমরা অন্য কথায় বলি, সেটা হলো কি, যে এনার্জি ইন মোশন। আবার বাংলায় যদি বলি আবেগ। যখন কোনো সিচুয়েশনের উপরে আমরা বেগ প্রয়োগ হয়, সেটাই হলো আবেগ, তাই তো? এই ইমোশনটা আমাদের মন এবং বডি দুটোর উপরেই কিন্তু কাজ করে। মনের উপরে কাজ করলে হলে আমাদের মনটা, আমরা যেটা ফিল করতেছি সেটা, আর আমাদের বডিটা কি এনার্জি আমাদেরকে দিচ্ছে, এটাই হলো আমাদের ইমোশন। বডি এবং মাইন্ডের উপর এভাবেই কাজ করে। আর আমরা যদি ইমোশনের কয়েকটা আসপেক্ট দেখি, ফিজিওলজিক্যাল আসপেক্ট গুলো কি? হ্যাপিনেস, স্যাডনেস, দুঃখ, ভয়, রাগ, এটা হলো কি ফিলিংস বা ফিজিওলজিক্যাল আসপেক্ট, সরি সাইকোলজিক্যাল আসপেক্ট। আর ফিজিওলজিক্যাল আসপেক্ট কি? যে শরীর কিভাবে রিয়াক্ট করতেছে, হার্ট রেট বেড়ে যায়, ঘাম হয়, তারপর আপনার টেনশন, হাইপার মাসকুলার টেনশন হয়, ঠিক আছে? এরপরে কি বিহেভিয়ারাল কি? ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, গেস্টার পোস্টার চেঞ্জ হয়ে যায়, অ্যাকশনটা অন্যরকম হয়, ঠিক আছে? আর কগনিটিভ প্রসেসটা কি? যে কগনিটিভ প্রসেস আমাদের থিংকিং বা মানে আমাদের কিন্তু বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হয়। এইটাই হলো আমাদের, আমরা বলতে পারি, আসপেক্ট অফ ইমোশন।
এখানে আরেকটা আমরা ডাটা দেখব, মরিয়াম ওয়েবসাইট ডিকশনারিতে তারা 3000 ইমোশন সম্বন্ধে আলোচনা করেছে এবং এই 3000-এর ভিতর 1051টি ইমোশন আছে যেটা হলো পজিটিভ ইমোশন, আর 2086টি ইমোশন আছে সেই সবগুলি হচ্ছে কি নেগেটিভ ইমোশন। এই পজিটিভ এবং নেগেটিভ ইমোশনের সংখ্যাগুলো কি আমরা বুঝতে পারলাম? আপনারা কি আমার সাথে একমত? আপনারা দেখবেন যে আমরা যখন যে কোনো জিনিস চিন্তা করি তার ভিতর কিন্তু আমাদের সবচেয়ে বেশি চিন্তাটা আসে হলো নেগেটিভ চিন্তাটাই চলে আসে, ঠিক আছে? আমরা পরবর্তী স্লাইডে যাই। এই ইমোশন 3000 ইমোশনের ভিতরে আমাদের দুইজন মনোবিজ্ঞানী, একজন 1972 সালে পল ইকম্যান 6টি বেসিক ইমোশনের কথা বলেছেন। তার মতে 6টি বেসিক ইমোশন হচ্ছে কি সুখ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা, বিস্ময় এবং রাগ। এই 6টাকে আমরা সবাই উপলব্ধি করতে পারি, তাই কি না? জি স্যার। এই 6টা ইমোশনে দেখবেন এই 6টে অবস্থায় আমাদের কিছু কিছু চেঞ্জ হয়। আমরা অনেকে এই চেঞ্জগুলোকে ম্যানেজ করতে পারি না। আমাদের এই চেঞ্জগুলো কখন কি হয় এটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আরেকজন মনোবিজ্ঞানী আছেন রবার্ট প্লুচিক, উনি ইমোশনের এই 6টা ইমোশনের সাথে আর 2টা ইমোশন যোগ করে 8টা ইমোশন সম্বন্ধে বলেছেন এবং তিনি এই 8টা ইমোশনকে ইমোশন হুইল বা ইমোশনের চাকা বলেছেন। এই আর দুটো কি? আর দুটো হলো বিশ্বাস এবং শঙ্কা, ট্রাস্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন। দেখেন আমাদের এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 6 ধরনের ইমোশনের একজন লোকের 6 ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে এসেছি। আপনি আমিও যদি আমাদের এই ফেসিয়াল এক্সপ্রেশনটা আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই ইমোশনের এই পর্যায়ে আমাদের এই পরিস্থিতি হয়, তাই তো? এই ফেসিয়াল এক্সপ্রেশন গুলো সবারই আমাদের চেনা না? জি স্যার। তাহলে আমরা কি আমাদের ইমোশন গুলোকে চিনতে পারলাম? আমরা ইমোশন কিন্তু চিনে গেছি, ঠিক আছে? এখন আসেন একটু ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানি। ইমোশনাল ইন্টেলিজেন্সের যদি আমরা প্রবর্তক বা গুরু বলতে পারি, তার নাম হচ্ছে ড্যানিয়েল গোলম্যান। উনি ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে ইমোশনাল ইজ এ অ্যাবিলিটি টু রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ our own emotion and recognize, understand and influence the emotion of others. এইখানে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি। সেটা হচ্ছে নিজের এবং অন্যের ইমোশন সম্বন্ধে জানা, বোঝা এবং এটা নিজেরটা ম্যানেজ করা এবং অন্যেরটা দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্সের এই সংজ্ঞাটা সম্বন্ধে কারো কি মানে কোনো জায়গায় বুঝতে পারিনি বা বুঝিনি এরকম কোনো কারো সমস্যা আছে? নো স্যার। থ্যাংক ইউ। এখন আসেন এই ড্যানিয়েল গোলম্যান ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টি এলিমেন্ট সম্বন্ধে বলেছেন। এই 5টি এলিমেন্ট কি? 5টি এলিমেন্টের ভিতরে 3টি হচ্ছে নিজের। 3টি কি কি? একটা হলো সেলফ অ্যাওয়ারনেস, একটা হলো সেলফ ম্যানেজমেন্ট, একটা হলো সেলফ মোটিভেশন। আর দুটো সম্বন্ধে বলেছেন, সেটা হলো সোশ্যাল অ্যাওয়ারনেস বা এমপ্যাথি, আর লাস্টে হচ্ছে সোশ্যাল স্কিল। আসেন এই সেলফ অ্যাওয়ারনেস জিনিসটা কি? সেলফ অ্যাওয়ারনেসটা হচ্ছে যে
নিজের ইমোশনকে বোঝা এবং নিজের ইমোশনকে চিনতে পারা। সেলফ ম্যানেজমেন্টটা কি? ওই নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করা বা ম্যানেজ করা। সেলফ মোটিভেশন কি? নিজের ইমোশনগুলোকে জানা এবং এইটার সম্বন্ধে ম্যানেজিং এর যে ম্যানেজ করে পার্সোনাল গোল অনুযায়ী পার্সোনাল গোল অ্যাচিভমেন্ট করার জন্য যে কাজটা বা অ্যাকশনটা নেওয়া, সেই অনুযায়ী ড্রাইভ দেওয়া, সেটাই হলো আমাদের সেলফ মোটিভেশন। তাহলে আমরা নিজের সম্বন্ধে জানলাম, নিজের ইমোশনকে ম্যানেজ করলাম এবং নিজেকে মোটিভেটেড করলাম পরবর্তীতে পরের কাজ করার জন্য। আর একটা জিনিস আমাদের কি দরকার? আমরা যেহেতু সোশ্যাল বিং, অন্যের সাথে চলাচল করি, এই সোসাইটির অন্যের ইমোশনকেও আমাদেরকে বুঝতে হবে এবং অন্যের ইমোশন সম্বন্ধে বুঝে অন্যের সাথে চলার জন্য যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, সেটাই হলো আমাদের সোশ্যাল স্কিল। তাহলে ড্যানিয়েল গোলম্যানের আমরা 5 কি এলিমেন্টস এর এই মডেলটা সম্বন্ধে বুঝতে পারলাম। এখন আমরা যাব আমাদের সেলফ অ্যাওয়ারনেস। আমাদের কি সম্বন্ধে জানতে হবে বা আমাদেরকেই চিনতে হবে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কি? যে আমরা আমাদেরকে চিনতে পারি না। আমরা কি আমাদেরকে চিনতে পারি? নো স্যার। খুবই কম আমি মানুষই কিসে ভালো, আমি কি বলতে পারি, আমি কি পারি, আমি কি পারি না, এইটা না যতটুকু পারি, তার চেয়ে কিন্তু আমার পাশের জন বা আমার কলিগ বা আমার অন্য যার সাথে আমরা সম্বন্ধে চলাফেরা করি, সেটা সম্বন্ধে আমরা একটু বেশি জানি। আমার সাথে কি সবাই একমত? জি স্যার। Yes, sir. আমি এইখানে একটা পৌরাণিক কাহিনী একখানে শুনেছিলাম, সেই পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে একটু শেয়ার করি। কাহিনীটা হচ্ছে এরকম যে সৃষ্টিকর্তা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তখন আমাদের এই ভালো এবং মন্দ আমাদেরকে বহন করার জন্য উনি আমাদেরকে একটা ভার বহনকারী দণ্ড বা মানে আমাদের লোকাল ভাষায় যদি বলি তাহলে একটা ভার দিয়েছেন। এই ভারটা আমরা ঘাড়ে করে নিয়ে যাই, আর এই ভারের আমাদের সামনের দিকে থাকে আমাদের ভালোটা, আর পেছন দিকে থাকে আমাদের খারাপটা। যেহেতু আমরা সবাই একজন আরেকজনের পিছনের দিকে মানে দল বেঁধে যাচ্ছি, তাহলে আমি কিন্তু আমার সামনে যতজন আছে সবার খারাপটা যেহেতু তার পেছনে আছে, সে খারাপটা দেখতে পায়। আমার ভালোটা তো আমার সামনে আছে, তাহলে আমার ভালো এবং অন্যের খারাপ এটাই শুধু আমাদের চোখে আসে। আমার খারাপটা যে আমার পেছনে আছে, এটা কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয় না, তাই তো নাকি? জি স্যার। এখন আমাদের কি সম্বন্ধে জানতে হবে? আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, আমরা যে কিছুক্ষণ আগে 6টা ইমোশনের কথা বলেছি, সুখ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা, রাগ এবং বিস্ময়। এই 6টা পরিস্থিতিতে আমরা কে কখন কিভাবে কি আচরণ করি। অনেকেই আমরা বলি আমি একটু বেশি ইমোশনাল, বা আরেকজনের সম্বন্ধে বলি যে সে একটু বেশি ইমোশনাল, বা আমি প্রচুর রাগী, রাগলে আমার মাথা ঠিক থাকে না। এই কথাগুলো আমরা সবসময় বলি না? আমাদেরকে আমাদের সম্বন্ধে জানার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সুখে বা আমি বেশি আনন্দিত হলে কি করি, আমি বেশি দুঃখ পেলে কি করি, বা আমি ভয় পেলে কি করি, বা রাগ হলে আমার কি হয়, এই বিস্ময় হলে আমার ভিতরে কি চেঞ্জ আসে, এই প্রতিটা পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই আমাদের যে সেলফ অ্যাওয়ারনেসের আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের সেলফ ইমোশন গুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, যে আমাদের কি চেঞ্জ আসে আমাদের রিয়াকশনে বা আমাদের ব্যবহারে। ঠিক আছে? এটা জানার পরে আমাদেরকে জানতে হবে কি, যে আমাদের শর্ট অ্যানালাইসিস করতে হবে। শর্ট শব্দটার সাথে আমরা সবাই পরিচিত,
আমাদের কি কি স্ট্রেংথ আছে, আমাদের কি কি উইকনেস আছে, আমাদের অপরচুনিটি কি কি আছে এবং আমার থ্রেট কি কি আছে। এই শর্ট তো আমরা বিজনেসের ক্ষেত্রে শর্ট অ্যানালাইসিস করেছি বা শুনেছি, আমাদের পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু আমাদের শর্ট অ্যানালাইসিস করে আমার সম্বন্ধে জানতে হবে, আমার স্ট্রেংথ এবং উইকনেস গুলো সম্বন্ধে জানতে হবে। স্ট্রেংথের ক্ষেত্রে আরো একটু অ্যাক্টিভ হতে হবে এবং উইকনেস গুলোকে যাতে আমরা স্ট্রেংথে পরিণত করতে পারি সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমার কি কি স্ট্রেংথের ক্ষেত্রে আমি কি কি অপরচুনিটি পাই বা সেই অপরচুনিটি, আর উইকনেসের ক্ষেত্রে আমার কি কি থ্রেট হচ্ছে, এই থ্রেট গুলোকে কিভাবে অপরচুনিটিতে পরিণত করা যায় সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর লাস্ট যে জিনিসটা জানবো আমরা সেটা হলো যে আমাদের সেলফকে জানার জন্য বা প্রত্যেককে জানার জন্য জো হ্যারি নামে একটা, জো এবং হ্যারি এরা দুই বিজ্ঞানী মিলে একটা মডেল তৈরি করেছে যেটির নাম হলো জো হ্যারির উইন্ডো। এই উইন্ডোতে 4টা পোর্শন আছে। একটা হলো ওপেন এরিয়া। এই ওপেন এরিয়াটাতে কি, যে যেটা আমিও জানি, মানে আমার সম্বন্ধে যেটা আমিও জানি এবং অন্য আমার সম্বন্ধে যেটা জানে, সেটাই হলো আমাদের ওপেন এরিয়া। আর ব্লাইন্ড স্পট কি, ব্লাইন্ড স্পট হচ্ছে যে অন্য জানে কিন্তু আমি আমার সম্বন্ধে যেটা জানি না। তাহলে ফিডব্যাক নিলে কিন্তু আমি এটা বুঝতে পারবো যে আমার কোথায় ভুল আছে, আমি কি ভুল করছি বা আমার ইমোশনের কোন জায়গাটাতে আমার কারেকশন নিয়ে আসা দরকার, সেটা কিন্তু আমি এই ব্লাইন্ড স্পট থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। আর আননোন এরিয়া কি, যেটা আমিও জানি না অন্যও জানে না, এটা হলো আমাদের আননোন এরিয়া। আর হিডেন এরিয়া হচ্ছে আমি আমার যে দুর্বলতা বা আমার যে লিমিটেশন গুলো আছে সেটা সম্বন্ধে আমি জানি কিন্তু অন্য কেউ জানে না, এটাই হলো হিডেন এরিয়া। তাহলে আমাদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে দুটো জায়গা আছে, একটা হলো ব্লাইন্ড স্পট আর একটা হলো আননোন স্পট। এই দুটো নিয়ে আমাদের জানতে হবে। আমরা যদি 3টা ওয়ে ফলো করি তাহলে আমরা ফুললি সেলফ অ্যাওয়ার হতে পারবো। এর পরবর্তী স্লাইডে আমরা এনেছি সেলফ ম্যানেজমেন্ট সম্বন্ধে। এখন সেলফ ম্যানেজমেন্ট কি, সেলফ ম্যানেজমেন্টটা হচ্ছে, আমরা যদি ম্যানেজমেন্টের সংজ্ঞা থেকে 4টা বিষয় পাই, প্ল্যানিং পাই, অর্গানাইজেশন বা অর্গানাইজিং পাই, লিডারশিপ পাই এবং কন্ট্রোল পাই। তাহলে আমার সেলফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্ল্যানিংটা কি, যে আমি যে আমার সেলফ অ্যাওয়ার হলাম, কোথায় আমাকে চেঞ্জ করতে হবে, আমার দুর্বলতার সাইড কি, আমার ইমোশনাল বিহেভিয়ার গুলো কোন জায়গায় সমস্যা, সেটা আইডেন্টিফাই করা বা সেটা প্ল্যান করাটাই হচ্ছে প্ল্যানিং স্টেজ। এরপরে কি, এই প্ল্যান অনুযায়ী কারেক্টিভ অ্যাকশন নিয়ে অর্গানাইজ করাটাই হলো অর্গানাইজিং। দেন হচ্ছে লিডারশিপ কি, যে আমাকে চেঞ্জ করার জন্য আমাকেই প্ল্যান করতে হবে এবং আমাকেই লিড দিতে হবে, এটাই হলো লিডারশিপ। আর কন্ট্রোলটা কি, যে এই আমার আইডেন্টিফাই করার পরে আমার চেঞ্জের বিভিন্ন স্টেপে কতটুকু প্রোগ্রেস হলো, এই কন্ট্রোল, এই আমার অ্যাচিভমেন্ট কি হলো, এটা আইডেন্টিফাই করাই হলো সেলফ কন্ট্রোল। এই 4টা স্টেজ মিলেই আমরা সেলফ ম্যানেজমেন্ট স্টেজটা কমপ্লিট করতে পারি। তাহলে আমি আমার সেলফ অ্যাওয়ার হইলাম, আমার কোনখানে সেলফ অ্যাওয়ারনেসটা আমি পাইলাম, আমি সেলফ ম্যানেজ করতেও শিখে গেলাম, এরপরে এবং সেলফ ম্যানেজের প্রসেসটা শিখলাম। এখন আমি সেলফ ম্যানেজ কি কি ক্ষেত্রে করতে পারি। সেলফ ম্যানেজের 5টা স্টেজ আছে বা 5টা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা হচ্ছে কি, ইমোশনাল বিহেভিয়ার ম্যানেজমেন্ট। আমি রাগ হলে, রেগে গেলে আমার দ্বারা আমি ভুল কিছু করে ফেলি বা আমি যে আচরণটা করি এটা আসলে সহনীয় নয়, তাহলে আমার এই বিহেভিয়ারাল ম্যানেজমেন্টটা শিখতে হবে। আমরা যখন আমাদের এই ইমোশন গুলো সম্বন্ধে লিখবো এবং জানবো এবং ডিটেলসে বুঝবো, তখন কিন্তু আমরা এই বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট কি কি করতে হবে সেটা সম্বন্ধে আমরা জেনে যাব বা বুঝে যাব। সেকেন্ড উপায় কি, ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি তাহলেও কিন্তু আমার ইমোশনাল অনেক কন্ট্রোল বা আমার সেলফ কন্ট্রোল আসবে।
পরবর্তী স্টেজ হলো বা পরবর্তী কিভাবে করতে পারি সেটা হলো মেডিটেশন। এই মেডিটেশন নিয়ে অনেকের অনেকভাবে অনেক মত বিমত থাকতে পারে। এই মেডিটেশনের ক্ষেত্রে আমি যদি আমাদের ইসলামিক ইয়েতে বলি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে নামাজ পড়তেন যে তার পায়ে অনেক সময় তীর লেগে গেছে, তবু তিনি বুঝতে পারেননি তার পা দিয়ে অনেক অঝরে রক্ত বয়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যথাটা তিনি বুঝতে পারেননি, তিনি নামাজ পড়েই যাচ্ছেন। দিস ইজ মেডিটেশন। আমাদের ওই লেভেলের নামাজ তো আমরা এই মুহূর্তে আর কেউ, আমার মনে হয় না কেউ পড়তে পারি। তবে ওই লেভেলের যদি আমরা একটু ধ্যান বা আমাদের মনকে একত্রিত করতে পারি বা করতে পারি, তাহলে আমরা সেলফ ম্যানেজমেন্ট কিছুটা হলেও করতে পারবো। 4 নম্বর হলো রিভার্স কাউন্টিং। অনেক সময় রাগের ক্ষেত্রে আমরা রিভার্স কাউন্টিং করে আমাদের মনকে শান্ত করে অন্যদিকে ডাইভার্ট করতে পারি। আর লাস্টলি আমাদের সেলফ টক করতে পারি, আমরা আমাদের নিজের সাথে কথা বলতে পারি। এখন এই ডিজিটাল যুগে নিজের সাথে কথা বলাটা খুবই কঠিন। আমরা কিন্তু এখন সব সময় ডিভাইসের সাথে কথা বলতেই বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই সেলফ ম্যানেজমেন্টের 5 নম্বর পার্ট আমাদেরকে নিজের সাথে কথা বলার জন্য যদি একটা নির্দিষ্ট সময় আমরা নিজেকে দেই এবং সেই অনুযায়ী আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদেরকে সেলফ ম্যানেজ করতে পারবো। তাহলে আমরা সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট দুটো জিনিস মোটামুটি শিখলাম। এরপরে যে জিনিসটা শিখবো সেটা হলো সেলফ মোটিভেশন। মোটিভেশন জিনিসটা কি? মোটিভেশন হচ্ছে যে আমরা যা শিখছি, আমরা যা জানি, এইটাই যাতে আমি আমাদের রিপিটেডলি করতে পারি, সেই জিনিসটাকে ধরে রাখতে পারি, এই জন্য প্রেরণা বা প্রণোদনা যেটা, সেটাই হলো মোটিভেশন। মোটিভেশন জিনিসটা এমন যে মোটিভেশনটা হচ্ছে প্রতিদিন গোসল করার মতো। আপনি যদি প্রতিদিন আপনাকে নিজেকে মোটিভেট করতে পারেন, গোসল যেমন আমরা প্রতিদিন করি, তাহলেই কিন্তু আপনি মোটিভেশন বা মোটিভেট থাকতে পারবো। আমরা এই 8টা উপায় রেখেছি, এই 8টা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা কিছুটা হলেও নিজে মোটিভেটেড থাকতে পারবো। প্রথম উপায়টা কি? অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, মানে নিজেকে বা অন্যকে ধন্যবাদ দেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। দেখেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আমাদের আজকে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই একটা আলোচনায় অংশগ্রহণ করে কিছু জানার সুযোগ করে দিয়েছেন। এরকম অনেক সুযোগ, অনেক কিছুই কিন্তু আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদেরকে দিচ্ছে, কিন্তু আল্লাহকে আমরা কতটুকু ধন্যবাদ দিচ্ছি বা তার প্রতি আমরা কতটুকু গ্র্যাটিটিউড ফিল করতেছি, এটা কি আমরা কেউ বলতে পারবো? আমরা কিন্তু পারবো না। আমরা কি করি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতিদিন আমাদের প্রতিটা স্টেজের বা প্রতিটা অপ্রাপ্তির কথাগুলো, আমাদের ব্যর্থতার কথাগুলোই আমরা চিন্তা করি। আমরা কখনো আমাদের প্রাপ্তির জিনিসগুলো ওইভাবে চিন্তা করতে চাই না বা চিন্তা করি না বা বলতেও চাই না। এখন দেখেন, প্রতিদিন যদি আমরা শোয়ার সময় এবং ঘুম থেকে ওঠার পরে আমাদের সবচেয়ে ভালো জিনিস বা ভালো অর্জনগুলো সারাদিন কি হলো, আমাদের এ পর্যন্ত এই পৃথিবীতে কি কি ভালো জিনিস আমরা করেছি বা আমরা করতে পেরেছি বা আল্লাহর কাছ থেকে পেয়েছি, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আল্লাহকে গ্র্যাটিটিউড বা ধন্যবাদ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্র্যাটিটিউড মনোভাব তৈরি হবে। এরপরে হচ্ছে কি, পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ফিলিং আনতে পারি, রিলেশনশিপ মেনটেন করতে পারি এবং অ্যাক্টিভিটিতে ইনগেজ থাকতে পারি, মিনিংফুল অ্যাক্ট করতে পারি, অপটিমিস্টিক বা আশাবাদী থাকতে পারি এবং যে কোনো কাজ আমরা ওনারশিপ নিয়ে করতে পারি এবং লং লাইফ লার্নিং প্রোগ্রামে আমরা যুক্ত হতে পারি।
এই 8টা কাজ যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আমরা আমাদের নিজেকে মোটিভেটেড রাখতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি হলো সোশ্যাল অ্যাওয়ারনেস বা ইমপ্যাথি। আমরা যদি একটু দেখি তাহলে বুঝবো সোশ্যাল অ্যাওয়ারনেসটা কি। সোশ্যাল অ্যাওয়ারনেসটা হলো যে অন্যকে পারসিভ করা বা আন্ডারস্ট্যান্ড করা বা অন্যের ইমোশন, নিডস, এই জিনিসগুলো বুঝতে পারাটাই হলো কি ইমপ্যাথি বা সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেসের আরেকটা শব্দ আমরা ইমপ্যাথি দিয়েও প্রকাশ করতে পারি। ইমপ্যাথি আর সিম্প্যাথির ভিতরে একটু ডিফারেন্স আছে। আপনারা কি আমাকে কেউ একজন ইমপ্যাথি এবং সিম্প্যাথির পার্থক্যটা বলতে পারবেন? যে কেউ? সরি, সিম্প্যাথি হচ্ছে ফিল উইথ, সরি সিম্প্যাথি হচ্ছে আপনার ফিল ফর, আর এমপ্যাথি হচ্ছে ফিল উইথ, মানে টু বি ইন আদার শোজ, মানে অন্য আরেকজন জিনিসটা যেভাবে অনুভব করতেছে আমি ঠিক তার অবস্থানে গিয়ে তাকে চিন্তা করা, তাকে ভাবা, তার পেইনটা নিজের মধ্যে নিয়ে প্যাসিভ ওয়েতে চিন্তা করা। জি, আপনি অত্যন্ত সুন্দর বলেছেন। আমরা যে জিনিসটা বলি যে ইমপ্যাথেটিক ভাবে যদি আমরা যদি আমার মতো করে যদি আমি বলতে চাই যে আমি আরেকজনের মতো করে যদি চিন্তা করে, সাজ্জাদ ভাই যে কথাটা বলেছেন, আরেকজনের মতো করে যদি আমি বলতে চাই বা বলি সেটা হলো ইমপ্যাথেটিক। কিন্তু আমরা আসলে কি কার্যজীবনে বা কার্যক্ষেত্রে ইমপ্যাথেটিক হতে পারি? আমরা সিম্প্যাথেটিক হই। তার প্রতি তার দিকে দেখে বা তার দুঃখটা প্রকাশ করার, তার যে ফিলটা, ওটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিতে পারি না। সাজ্জাদ ভাই, আমি কি কথাটা ঠিক বললাম? ইয়েস স্যার, ইউ আর রাইট স্যার। থ্যাংক ইউ। তো আমরা যদি একটু ইমপ্যাথেটিক হইতে পারি বা অন্যের যে পেইনটা এটা যদি আমরা বুঝি বা তার মতো করে রিয়্যাক্ট করি, তাহলে কিন্তু আমাদের অন্যের সাথে কাজ করার বা অন্যের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে এই জিনিসটার পার্থক্য আর থাকবে না। আমরা যে যেখানেই কাজ করি না কেন, শেষ পর্যন্ত একটা জিনিস বলার চেষ্টা করি, সে আমাকে বুঝতে চায় না, আমি কি তাকে বুঝতে চাই? আমরা যদি দুজনের জায়গা থেকে একে অপরকে বোঝার জিনিসটা বুঝি, তাহলে কিন্তু আমাদের ইমপ্যাথি এবং সোশ্যাল অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হবে। এখন এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা কেন দরকার এটা আমরা একটু দেখব। রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য বা রিলেশনশিপ মেনটেন করার জন্য আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা দরকার। তারপরে কি লিডারশিপ ইনহ্যান্স করার জন্য আমাদের এই ইমপ্যাথি দরকার। টিম ওয়ার্ক বা একটা টিমে কাজ করার জন্য বা শক্ত টিমে কাজ করার জন্য আমাদের ইমপ্যাথি দরকার, এবং কনফ্লিক্ট রেজুলেশনের জন্য আমাদের ইমপ্যাথি দরকার, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ানোর জন্য আমাদের এই ইমপ্যাথি দরকার। এখন আমরা ইমপ্যাথিটা কিভাবে বাড়াইতে পারি বা কিভাবে ইমপ্যাথি ডেভেলপ করতে পারি বা সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, এখানে আমরা 6টা ওয়ে রেখেছি, দেখতে পাবো। সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনার হওয়া, নন ভার্বাল ক্লুগুলোকে অবজার্ভ করা। অ্যাক্টিভ লিসেনার কিভাবে হতে পারবো? যে আমার সহকর্মী কি বলতে চাচ্ছে, সে কি চাচ্ছে, সে কি বলার আগ্রহ বা এটা আমাকে আগে শুনতে হবে, বা অন্যের কাজে অন্যের যে কোনো জিনিস আমাদেরকে খুব অ্যাক্টিভলি লিসেন করতে হবে। তারপরে তার ফিজিওলজিক বা নন ভার্বাল যে চেঞ্জগুলো, গেস্টার, পোস্টার বা অ্যাকসেপ্টেন্স কিরকম, এই অ্যাপিয়ারেন্সের যে চেঞ্জগুলো, এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। তারপরেরটা হচ্ছে ওপেন এন্ডেড ডিসকাশনে যাইতে হবে বা কোশ্চেন করতে হবে। মাইন্ডফুলনেস এর প্র্যাকটিস করতে হবে এবং ইমপ্যাথি ডেভেলপ করতে হবে, এবং সবার কাছ থেকে আমরা ফিডব্যাক যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা অন্যের সম্বন্ধে জানতে পারবো।
এখন আমরা জানবো সোশ্যাল স্কিল সম্বন্ধে। সোশ্যাল স্কিল কি? সোশ্যাল স্কিল যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করার যে ওয়েগুলো, সেটাই হলো সোশ্যাল স্কিল। একদম সংক্ষিপ্ত কথায় আমরা এখানে সবাই সোশ্যাল স্কিলের অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা জানি। আমরা এইসব জিনিস নিয়ে, এই সংজ্ঞা নিয়ে আর একটু সময় নষ্ট করতে চাচ্ছি না, এমনি একটু তার এগিয়ে যেতে চাচ্ছি। আমি এখানে 6টা সোশ্যাল স্কিলের নাম লিপিবদ্ধ করেছি, আপনারা সবাই একমত হবেন আমার সাথে। এই সোশ্যাল স্কিলগুলো কি? লিডারশিপ, টিম বিল্ডিং, ইফেক্টিভ কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, পজিটিভিটি অ্যান্ড নেটওয়ার্কিং। এই 10টা বা এই ধরনের সোশ্যাল স্কিলগুলো যদি আমরা জানি, তাহলে আমরা একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো এবং সামাজিকভাবে আমরা চলাচল করতে পারবো। তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে 5টা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের যে 5টা মেইন ফ্যাক্টর ছিল, এগুলো আমরা ডিটেলস জানতে পারলাম। এখন ইমোশন সম্বন্ধে আমরা জানলাম, ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানলাম। এখন এই ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে লিডারশিপের কিন্তু একটা রিলেশন আছে। এই লিডারশিপটাতে ইমোশনাল ইন্টেলিজেন্সের কতটুকু কি রিলেশনটা আছে, এটা একটু আমরা জানার চেষ্টা করব। একটা কথা আমরা ছোটবেলা থেকে সবাই শুনি, ইজ লিডারশিপ বর্ন অর লার্ন? লিডারশিপ কি জন্মগতভাবেই আমরা পাই, নাকি আমরা শিখেও লিডার হতে পারি? এইটা নিয়ে আমরা তর্ক করতে যাব না। আমি মনে করি যে লিডারশিপ বর্ন মানে জন্মানোর পাশাপাশি আমরা শিখতেও পারি। আমরা যদি কিছুটা লিডারশিপ আমাদের প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই একজন ভালো লিডার হতে পারবো। এখন লিডারশিপ আমার কাছে মনে হয় লিডারশিপ ইজ এ কম্পিটেন্স। লিডারশিপ হচ্ছে একটা যোগ্যতা। এই যোগ্যতাটা অর্জন করার জন্য আমার 4টা জিনিসের দরকার হয়। ঠিক আছে? যদি এই 4টা জিনিস বা আমরা রেগুলার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমার সেই লিডারশিপ দক্ষতাটা তৈরি হবে। এই কম্পিটেন্সটা কিভাবে তৈরি হতে পারে? এই ক্যাশ পদ্ধতিতে। ক্যাশ হচ্ছে কি? প্রথম ইলাবোরেশন হচ্ছে নলেজ, দ্বিতীয়টা হচ্ছে অ্যাটিটিউড, 3 হচ্ছে স্কিল এবং 4 নাম্বার হচ্ছে হ্যাবিট। এই 4টার ভিতরে আমি অ্যাটিটিউডটাকে কিন্তু একটু লাল করে দিয়ে রেখেছি। আমরা সবাই যে কোনো জিনিস শেখার মাধ্যমে জানতে পারি, এবং একটা জিনিস জানা এবং শেখার পরে আমরা যদি এটা পজিটিভ অ্যাটিটিউড বা মনোভাব নিয়ে এটাকে রেগুলারলি প্র্যাকটিস করি, তাহলে আমরা এই ক্ষেত্রে দক্ষ হই। এবং এই প্র্যাকটিসটা যখন আমাদের দীর্ঘদিন ধরে আমরা করে আসতে পারি, একটা পর্যায়ে গিয়ে আমাদের কিন্তু হ্যাবিট বিল্ড আপ হয় এবং এটা আমাদের সাইকোমোটর হয়ে যায়, এবং এইভাবেই আমরা এটা করতে পারি। যেমন ধরেন, ছোটবেলা থেকে আমরা কিন্তু সবাই ব্রাশ করি বা দাঁত পরিষ্কার করি। আমাদের সকালবেলা হয়, সকালে ঘুম থেকে ওঠার পরে বা ঘুমোতে যাওয়ার আগে সবারই কিন্তু দাঁত মাজার একটা অভ্যাস আছে। সেই রকম ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু এক্সারসাইজ করার বা ব্যায়াম করার কিন্তু অভ্যাসটা ওইভাবে তৈরি হয়নি। আবার এইভাবে যদি আমাদের জ্ঞান, মনোভাব, দক্ষতাকে যদি আমরা হ্যাবিটে পরিণত করতে পারি, তাহলেই আমাদের লিডারশিপ কম্পিটেন্সটা তৈরি হয়ে যাবে। এরপরে দেখেন যে আপনি যে একজন ইমোশনাল ইন্টেলিজেন্সের লিডারটা, মানে আপনার এই সাইনগুলো কখন আপনি একজন টপ ইমোশনাল ইন্টেলিজেন্স লিডার কিভাবে হতে পারবেন? যদি আপনার ইম্প্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে, আপনি যদি ইফেক্টিভলি কমিউনিকেশন করতে পারেন, ইমোশনাল রেগুলেশনটা আপনার ভালো থাকে, কনফ্লিক্ট রেজুলেশন আপনি খুব সুন্দরভাবে করতে পারেন, এবং আপনি আপনার সম্বন্ধে খুব ভালো জানেন, তখন কিন্তু আপনার
এই আপনি একজন হাই ইমোশনাল লিডার হতে পারবেন। আমরা জন সি ম্যাক্সওয়েলের একটা লিডারশিপ থিওরি জানি। এই লিডারশিপ থিওরিটাতে উনি বলেছেন লিডারশিপ হচ্ছে ইনফ্লুয়েন্সের দ্বারা, পার্সোনাল গ্রোথের দ্বারা এবং লিডারশিপ ডেভেলপমেন্ট হয়। এ লিডারশিপ ইজ দ্য ইনফ্লুয়েন্স, নট দ্য পজিশন অর টাইটেল। তার এই লিডারশিপ ফ্রেমওয়ার্কে উনি 5টা পর্যায়ের কথা বলেছেন। এই 5টা স্টেজে যখন প্রথম কেউ একজন জয়েন করে তখন কিন্তু তারা পজিশন নিয়ে আসে এবং তাদের কিছু রাইটস তৈরি হয়। এখান থেকে ইনফ্লুয়েন্স তারা তারপরে পারমিশন পায় কিছু জিনিস শেখার, তারপরে তারা প্রোডাকশনে যায়, তাদের ভেতর থেকে রেজাল্ট আসে, দেন পিপল ডেভেলপমেন্ট হয় এবং রিপ্রোডিউস হয়। যখন 4 নম্বর লেভেলে যখন কোন লিডাররা থাকে তখন কিন্তু আবার সে 3 নম্বর 2 নম্বর বা প্রথম স্টেজের এই পজিশন গুলোতে তাদেরকে তারা শেখায় এবং লাস্ট পর্যায়ে যে লিডার সে হলো পিনাকেল লেভেলে চলে যায়, সে কিন্তু সবার রেসপেক্ট পায়। এখান থেকে আমি আমার একদম ক্ষুদ্র জ্ঞানে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখেন, আমরা আমাদের এই পর্যন্ত অনেক লিডারকে আমরা পেয়েছি। আমরা আপনাদের সব লিডার বা ধরেন যে আপনাদের স্কুলের টিচারের সব টিচারকে কি মনে রাখতে পেরেছেন? 2 জন বা 1 জন টিচারকে আমাদের কিন্তু এখনো খুব সুন্দরভাবে মনে আছে। আপনার কি আমার সাথে একমত? জি স্যার। এই 2 জন বা 1 জন লিডারকে মনে থাকার কারণ হলো কি, সে আমাদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছিল বা এমন ভাবে করেছিল, সেই তার এই ইনফ্লুয়েন্সটা কিন্তু আমাদের এখনো মনে আছে। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব। One day, as Chef David was cooking up something scrumptious for lunch, his daughter walked into the kitchen with something on her mind. What's wrong? The father asked. School is just so hard. Making friends is impossible. I don't think I'll ever make it to the 4th grade. Her dad smiled and took out 3 pots. He filled them with water and placed them on the fire. Once the 3 pots began to boil, he placed potatoes into 1 pot, eggs into the 2nd pot, and poured coffee beans into the 3rd pot. Dad, what are you doing? Patience, sweetheart, patience. After 20 minutes, he took the potatoes out of the pot and placed them on a plate. He did the same with the eggs, and then he poured the coffee into a mug. So, what do you see? Potato, eggs, and coffee. Ah, look closer. The potatoes, the eggs, and the beans each faced the same adversity, boiling water. However, each one of them reacted differently. The potato went in strong, hard, and unrelenting, but in the boiling water became soft and weak. The egg was fragile, with the thin outer shell protecting its liquid interior until it was placed in the boiling water. Then it became hard. However, the coffee beans were unique. After they were exposed to the hot boiling water, they changed it and created something new. Which are you? He asked his daughter. When adversity knocks on your door, how do you respond? Are you a potato, an egg, or a coffee bean? In life, things happen around us, things happen to us. But what truly matters is what happens within us. Which one are you? আমরা ভিডিওটা কি বুঝতে পারলাম? জি স্যার, কিছুটা বুঝতে পেরেছি স্যার। আমি যদি একটু শর্ট সামারি দেই, শর্ট সামারিটা হচ্ছে যে আমাদের জীবনের সবার অনেকের অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হতে হয়, অনেক পরিস্থিতি ফেস করতে হয়। এই পরিস্থিতিগুলোতে আমরা কে কখন কিভাবে কি রিয়্যাক্ট করতেছি, এটাই কিন্তু দিন শেষে আমাদের লাস্ট কথা। এখানে 3টা উপকরণ ছিল, আলু ছিল,
ডিম ছিল এবং কফি বিন ছিল। তাদেরকে একই পরিবেশে 20 মিনিট উত্তপ্ত অবস্থায় শক্ত আলু নরম হয়ে গেছে, নরম ডিম শক্ত হয়ে গেছে এবং শক্ত কফি বিন খুব সুন্দর একটা পানীয় সৃষ্টি হয়েছে। এখন আমরা আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে আমাদের লিডারশিপের বা পার্সোনাল লাইফের কখন কোন পরিস্থিতিটা ধারণ করব, এটাই কিন্তু আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের লাস্ট কথা। কখন আমাদেরকে শক্ত আলু থেকে নরম হতে হবে, কখন আমাকে নরম ডিম থেকে শক্ত ডিম হতে হবে, আর কখন সুন্দর শক্ত কফি থেকে আমাকে কোমল সুন্দর একটা পানীয় হতে হবে। এই জিনিসটা আমরা যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের প্র্যাকটিস করি আমাদের লিডারশিপ লাইফে এবং পার্সোনাল লাইফে, আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি বিহেভ করতে পারবো বা ওই পরিস্থিতিটাকে নিয়ে আসতে পারবো। এটাই হলো আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের আমার শেয়ার করার লাস্ট কথা। এখন আমার আলোচনা মোটামুটি শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আমাদেরকে তেমন কোনো কোশ্চেন নাই, বেসিক্যালি আমার নাই, তবে স্লাইডটা কি আমরা পেতে পারি কোনোভাবে? আমরা স্লাইডটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি মাতার্স একাডেমির সাথে কথা বলবো যাতে আমরা এই স্লাইডটা সবাইকে শেয়ার করে দিতে পারি আর কি। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য প্রথম থেকেই বা আপনাদের শুনতেও সমস্যা হয়েছে, স্লাইড অনেক সময় আপনারা দেখতেও পারেননি। আমি আশা করব আপনারা সবাইকে আমরা স্লাইডটা শেয়ার করে দেব। ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। জি জি প্লিজ। যে আমি হচ্ছে নতুন এখানে, তো এখানে আজকে যে বিষয়গুলো শেয়ার করলেন অনেক নতুন ভাবে অনেক কিছু নিজের সম্পর্কে আসলে এখানে জানার বিষয় ছিল, অনেকগুলো জানলাম নতুন করে। তো এইখানে হচ্ছে যে 5টা এলিমেন্টের কথা বললেন গোলম্যানের, তো এগুলো কি আরো বিস্তারিত ভাবে জানাবেন নাকি এখানেই শেষ এগুলা? আমাদের এই মাতার্স একাডেমির যে অ্যাক্টিভিটি গুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো ডিটেলস জানানোর চেষ্টা করব। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স এর উপরেও একটা ছোট দুইটা, আসলে এইটা তো একটা অনেক বড় আলোচনার বিষয়। এটা একবারে কনসিয়াস করে একদম ইমোশন কি মানে চিন্তা কিভাবে আসে, কিভাবে আমরা ডিসিশন নেই, এটা থেকে শুরু করে একজন কিভাবে ভালো লিডার হব বা একজন কিভাবে ভালো মানুষ হব, ইমোশনালি ইন্টেলিজেন্ট হব, এটা তো আসলে 1 ঘন্টার আলোচনায় বলা সম্ভব না। এটা আমরা জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। তো এটা নিয়ে আমাদের সামনে আরো সুদূরপ্রসারী চিন্তা আছে বা আপনাদের সাথে আবারও আমরা যোগাযোগ করব এবং আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই সম্বন্ধে আরো একটু বিস্তারিত শিখতে পারেন বা জানতে পারেন। এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আর কি। আর মাতার্স একাডেমির সাথে থাকলে আপনারা অবশ্যই এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ স্যার। এই যে এগুলো যে শিখতেছি এগুলো পরবর্তীতে আমাদের এগুলো কি কাজে লাগতে পারে এগুলা নিজের ক্ষেত্রে, তো বোর্ডে পরবর্তীতে কর্মক্ষেত্রেও কি এগুলো অনেক প্রয়োজন, তাই না? না, আপনি যে কোনো জিনিস যখন শিখবেন, ঠিক আছে, এটা অবশ্যই শুধু তো আপনার পার্সোনাল লাইফ না, প্রতিটা লাইফে কিছু না কিছু মানে পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এটার কোনো না কোনোখানে ব্যবহার কিন্তু আছেই। ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের অন্য আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা মিটিংটা শেষ করে দিতে পারি। আর আশা করি আপনারা যারা সবাই জয়েন করেছিলেন আপনাদেরকে আমি মাতার্স একাডেমির সাথে কথা বলে আপনাদের সবাইকেই এই স্লাইডটি শেয়ার করার ব্যবস্থা করব আর কি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাশেদ নাহিদ ভাই, ভাই। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। আর আমরা আশা রাখবো যে ইন ফিউচারে আরো ডিটেলস আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারবো। হ্যাঁ, আর আজকের সেশন অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় না আর নতুন কোনো কোশ্চেন আছে, কারণ আমরা সবকিছু বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ নাহিদ ভাই আপনার অসংখ্য মানে সুন্দর একটা কমেন্টস এর জন্য। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার কোনো না কোনো মিটিং এ আমাদের এই কোনো না কোনো লার্নিং সেশনে আবার দেখা হবে মাতার্স একাডেমির কোনো এই ব্যানারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।